হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংলিশের একটা আমি কোশ্চেন সেট ডিসকাস করবো এবং সলিউশন করবো, যেটা তোমাদের 4 নম্বর স্কুলের যে কোশ্চেন সেটটা আছে সেটা আমি ডিসকাস করবো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা জানো প্রথমে সিন দেওয়া থাকবে, তোমাদের যে ফার্স্ট সাবমেটিভ এক্সাম হবে তারই এটা একটা সেট। আর এখানে প্রথমে তোমরা সবাই জানো যে এখানে একটা সিন প্রথমে দেওয়া থাকে। তাহলে একটু ভালো করে দেখো যে এই সিনটা কোথা থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো, দ্য কিংস অফ কিংস এম্পেরার আকবর। এম্পেরার আকবর কোথায় আছে? তোমাদের দ্য রিডেলে আছে। তাহলে দ্য রিডেল থেকে এটা দিয়েছে, দেখো। তো এই পোর্শনটা আমরা একটু পড়ে নিই, পড়ে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অ্যান্সার করব। দেখো কি বলছে প্রথমে। দ্য কিং অফ কিংস এম্পেরার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। বলছে রাজাদের রাজা, কিং অফ কিংস অর্থাৎ রাজাধিরাজ, রাজাদের রাজা সম্রাট আকবর, যিনি কিনা ভারতে রাজত্ব করেছিলেন, রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস। তিনি কিসের প্রেমিক ছিলেন, মানে কি কি ভালোবাসতেন? আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক সরি। তো এই যে চারটে বিষয়, এই চারটে বিষয়ের উপরে তো কিন্তু মানে তিনি ভালোবাসতেন এই চারটে বিষয়কে। ঠিক আছে, লিটারেচার মানে সাহিত্য, সায়েন্স মানে তোমরা জানো বিজ্ঞান, আর্টস মানে কলা, আর মিউজিক কথাটা মানে হচ্ছে সঙ্গীত। ওয়ান ডে, একদিন কি হয়েছে, অন এ ফাইন মর্নিং, ঠিক আছে, একটা সুন্দর সকালবেলাতে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। এখানে ভাস্ট কথাটার মানে কি? বিশাল। তার যে বিশাল যে একটা বাগান, সেই বাগানে তিনি একদিন সকালবেলা, ফাইন মর্নিং অর্থাৎ সুন্দর এক সকালবেলা, তিনি কিনে তিনি কিন্তু হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার যে বাগানটা, সেখানে সারি সারি গাছ ছিল। কিসের গাছ? সেই সব গাছ যে গাছগুলো টেস্টিয়েস্ট, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট অর্থাৎ সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো যে ফলগুলো, মানে পুরো সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে রসালো এবং সবচেয়ে সুস্বাদু ফলগুলো কিন্তু ওই গার্ডেনের ওই গাছগুলো তৈরি করতো, ঠিক আছে, প্রডিউস করতো। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তার ওই বাগানে ফুল ছিল বিভিন্ন রকমের আকৃতির, ঠিক আছে, অল শেপস অ্যান্ড সাইজেস বলা আছে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। আর এখানে হিজ মানে কি বলছে? হিজ মানে ওই এম্পেরার আকবরের কথা বলা হচ্ছে। তার সাথে আর কে ছিলেন? তার মোস্ট ট্রাস্টেড অর্থাৎ তার সবচেয়ে যে বিশ্বাসযোগ্য, অ্যান্ড ফেভারিট মানে সবচেয়ে প্রিয়, আর মিনিস্টার কথাটা মানে হচ্ছে মন্ত্রী। তাহলে আকবরের সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে প্রিয় যে মন্ত্রী, তার নাম ছিল বীরবল। তো বীরবল কিন্তু তার সাথে আছে। তো ওই ফাইন মর্নিং এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। বাট দ্য গ্রেট বাট দ্য গ্রেট এম্পেরার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু ওই যে সম্রাট আকবর, তার কিন্তু মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। ওই একটি বৈশিষ্ট্য যেটা না থাকলে মানে রাজা পর্যন্ত, নট ইভেন দ্য কিং মানে রাজাও হবে না, রাজাও পারবে না, সরি, নট ইভেন দ্য কিং অফ কিংস অর্থাৎ রাজাদের যে রাজা তিনিও না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। অ্যাপ্রিসিয়েট কথাটার মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। তো ওই যে সৌন্দর্যের যে প্রশংসা, সৌন্দর্য মানে সৌন্দর্যকে যে উপভোগ করা, সেটা কিন্তু করতে পারবে না। ওই একটি কোয়ালিটির কথা বলা আছে যে পিস অফ মাইন্ড, এটা যদি অর্থাৎ মানসিক শান্তি যদি না থাকে, তাহলে কি বলছে যে রাজাদের রাজা পর্যন্ত সৌন্দর্যকে কিন্তু সে উপভোগ করতে পারবে, ঠিক আছে। এটা তোমরা সবাই পড়েছো আশা করি, দ্য রিডল। এবার এখান থেকে আহ, আমরা প্রশ্নের উত্তরগুলো করব। তো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো। Emperor Akbar was walking in his garden which was very very large. কোনটা? ওখানে ছিল ভাস্ট গার্ডেন। আমি বলে দিলাম যে ভাস্ট কথাটার অর্থ হচ্ছে বিশাল। তাহলে এখানে কি হবে? ভেরি লার্জ, অপশন নাম্বার সি, ভেরি লার্জ, অনেক বড়। এম্পেরার আকবরের যে বাগানটা সেটা কিন্তু অনেক বড়। আচ্ছা, 2 নম্বরটা কি আছে? দ্য কিং অফ কিংস এম্পেরার আকবর ডিড নট লাইক মিউজিক, ওয়াজ ফন্ড অফ মিউজিক, লাভড ওয়াচিং ড্রামাস। কোনটা? ডিড নট লাইক মিউজিক মানে কি? মিউজিক পছন্দ করতেন না। ওয়াজ ফন্ড অফ মিউজিক মানে মিউজিকের প্রেমী, মিউজিক প্রেমী অর্থাৎ সঙ্গীত প্রেমী।
লাভড ওয়াচিং ড্রামাস, মানে ওই নাটক দেখতে পছন্দ করতেন। ওখানে মিউজিক পছন্দ করতেন দেওয়া আছে না, গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক, অর্থাৎ মিউজিক তিনি ভালোবাসতেন, মিউজিক প্রেমী ছিলেন, সঙ্গীত প্রেমী ছিলেন। তাহলে অপশন নাম্বার বি, ওয়াজ ফন্ড অফ মিউজিক। ঠিক আছে, হয়ে গেল। এবার বি এর দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। বি এর দাগের বলছে কি, এই উপরের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা থেকে আমাদেরকে ইনফরমেশন অর্থাৎ তথ্য সংগ্রহ করে আমাদের এখানটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, কমপ্লিট করতে হবে। তো প্রথমটা বলেছে আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন অন। আকবর হাঁটছিলেন তার ওই বিশাল বাগানে। অন, অন কোথায় থাকে, মানে কোনো সময়ের আগে থাকে অন। ঠিক আছে, বা কোনো, এটা একটা প্রিপোজিশন, সময়ের আগে থাকে, কোনো ডেটের আগে থাকে, তারপরে তোমার উইকসে থাকে, মানে সানডে মানডে এগুলোতে থাকে। তো এখানে আমরা এই প্যাসেজের কনটেক্সটে আমরা দেখব। তো আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন অন আ ফাইন মর্নিং, এটা দেওয়া ছিল, দেখো এখানে আছে অন আ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তাহলে আমরা এটা লিখবো, আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন অন, এরপর থেকে লিখবো আ ফাইন মর্নিং। দুই, পরেরটা কি বলছে, হোয়াই ডিড আকবর নট অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য গার্ডেন। আকবর কেন তার ওই যে বাগান, তার যে বিউটিটা, সৌন্দর্যটা, সেটা কিন্তু তিনি উপভোগ করতে পারছিলেন না। কেন? কারণ আকবরের মনে শান্তি ছিল না। এটা আমরা পেয়েছিলাম, এই যে দেখো, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তাহলে আমরা কি লিখবো এটা? এটা আগে প্রথমে আমরা লিখবো, আকবর did not appreciate the beauty of the garden because Akbar did not appreciate the beauty of the garden because he did not have peace of mind, অর্থাৎ মানসিক শান্তি ছিল না, তার মানসিক শান্তি ছিল না, তাই তিনি বাগানের যে সৌন্দর্য সেটা তিনি উপভোগ করতে পারছিলেন না বা পারেননি। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা খাতার মধ্যে তুলে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। দেখো পরের প্রশ্নটা কি বলছে, ও সরি, এখানে প্রশ্ন নেই, এখানে দেখো পোয়েমটা দেওয়া আছে, উই আর সেভেন থেকে পোয়েমটা দেওয়া আছে। এর বিষয়বস্তু তোমরা পড়েছো সবাই। তো এখানে তাও আমি একটু বলে দিই, দেখো কি বলছে। তোমরা জানো এই কবিতাটা কি নিয়ে? এই কবিতাটা পোয়েট আছে, পোয়েট একটি ছোট্ট মেয়ের সাথে দেখা হয়, যেটা কিনা কটেজ গার্ল ছিল। তো সেই কটেজ গার্লের সাথে একটা কথোপকথন চলছিল। কটেজ গার্লকে পোয়েট, কটেজ গার্ল অর্থাৎ হচ্ছে একটা ছোট্ট কুটির বাড়ির মেয়ে, তার সাথে কথা হচ্ছিল পোয়েটের। তো পোয়েট ওই মেয়েটাকে, ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করছিল তার বয়স কত, ঠিক আছে, আর তাদের পরিবারের সদস্য কত। তো সেখানেই ওই ছোট্ট মেয়েটি পোয়েটকে বলছিল যে আমরা 7 জন। তো সেই ওটা নিয়ে একটা এই পুরো পোয়েমটা আছে, তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে। তো এইটুকুটাতে আমরা এখানে কি বলছি সেটা আমরা একটু পড়ে নিই। ঠিক আছে, দেখো, আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, মানে ওই ছোট্ট মেয়েটির কথা বলা হচ্ছে, ছোট্ট মেয়েটি। সিম্পল চাইল্ড একটা কিন্তু সাধারণ একটা শিশু, দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, মানে খুব আলতো করে, আস্তে আস্তে করে, যেটা কিনা শ্বাসটা টানছে। ঠিক আছে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব,
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তার কিন্তু মানে সে কিন্তু এই জীবনটাকে অনুভব করতে পারছে, ছোট্ট মেয়ে। তো সে ধীরে ধীরে এই নিঃশ্বাসটা টানছে শরীরের ভেতরে, আর কি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সে কিন্তু তার এই জীবনটাকে অনুভব করছে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, বলছে এ মৃত্যু সম্বন্ধে কি বা জানে, ঠিক আছে। আই মেট আ লিটল কটেজ গার্ল, শি ওয়াজ 8 years old, শি সেড। এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি আগে দেওয়া আছে, মানে এটা প্রথম দিকে স্ট্যান্জা, ঠিক আছে, প্রথম স্ট্যান্জাটা। আই মেট আ লিটল কটেজ গার্ল, আমার একটা আমি একটা ছোট্ট কুটির বাড়ির মেয়ের সাথে দেখা হয়েছিল, এটা বলছে। শি ওয়াজ 8 years old, শি সেড, সে বলেছিল যে তার 8 বছর বয়স। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার যে চুলগুলো সেটা কিন্তু অনেকটা ঘন ছিল, আর কি উইথ মেনি আ কার্ল মানে কি কোকড়ানো অবস্থা, কার্ল কথাটা মানে কি কোকড়ানো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, মানে ওই যে চুলটা অনেকগুলো কোকড়ানো অবস্থায় আছে, আর সেটা কি ক্লাস্টার্ড কথাটার মানে হচ্ছে আম, কি বলবো, চারিপাশে মানে থাকা আর কি, যে একসাথে এ করা থাকা। ক্লাস্টার্ড কথাটার মানে হচ্ছে গুচ্ছ আকারে থাকা, হ্যাঁ। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, মানে তার যে মাথা, সেই মাথার চারিপাশে গুচ্ছ আকারে আছে ওই যে কার্লগুলো, চুলের যে কার্ল, ঠিক আছে, সেটা বলছে। আম, তো এইটুকুটাই আছে। তোমরা পোয়েমটা ভালো করে পুরোটা যখন পড়বে বুঝতে পারবে এটাতে কি বলা হচ্ছে। তো মোটামুটি এইটুকু, এই যে এখানে পোয়েটের সাথে এই ছোট্ট মেয়েটির একটি কথোপকথন চলছে, পোয়েট তাকে বারবার জিজ্ঞাসা করছে যে তোমার পরিবারের সদস্য কত। সে বলছে যে আমার পরিবারের সদস্য মানে উই আর 7, ঠিক আছে, তারা 7 জন। তো সেটা নিয়েই একটা পুরো এই কবিতাটা আছে। তো এখান থেকে দেখো কি কি প্রশ্ন। দ্য গার্ল শুড নট নো অফ হোয়াট, মানে ওই ছোট্ট মেয়েটি তার কি জানা উচিত নয়, কি জানা উচিত নয়, এখানে দেখা আছে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, মানে তার মৃত্যু সম্পর্কে জানা উচিত নয়, মানে সে মৃত্যু সম্পর্কে কি বা জানে। তাহলে দ্য গার্ল শুড নট নো অফ ফেট কথাটার মানে কি ভাগ্য, লস অফ লাইফ, লস অফ লাইফ কথাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডেথ, মানে জীবনটা যে শেষ হয়ে যাওয়া সেটা বলছে। আর বার্থ মানে তোমরা জানো জন্ম, তাহলে সেকেন্ড অপশনটা হবে লস অফ লাইফ, লস অফ লাইফ। 2 নম্বর প্রশ্ন, দ্য গার্ল ফিলস আর লাইফ ইন হার, তার যে জীবনটা সেটা অনুভব করছে কোথায়, অল পার্টস অফ হার বডি, অল পার্টস অফ হার বডি, অনলি হার্ট অনলি হেড, মানে শুধুমাত্র তার হৃদয়ে, শুধুমাত্র তার মাথায়, নাকি শরীরের সমস্ত পার্টে, সমস্ত ভাগে। তাহলে অল পার্টস অফ হার বডি এখানে ছিল না। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, লিম্ব কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এখানে অপশন নাম্বার এটাই হবে, অল পার্টস অফ হার বডি। আচ্ছা 3 নম্বর, 3 নম্বর নেই, এবার বিয়ের দাগ। কি বলছে, হু রোট দ্য পোয়েম, এই যে কবিতাটা তার অথার কে ছিল, এই কবিতাটার অথার ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই না। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোট দ্য পোয়েম। তোমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আগেও হয়তো অনেক কিছু, অনেক লেখা তোমরা পড়েছো। রোমান্টিক এজের একজন খুব বিখ্যাত কবি ছিলেন। উঁচু ক্লাসে গেলে তোমরা আরো অনেক পড়বে, ঠিক আছে। নেক্সট, হাউ ওল্ড দ্য লিটল কটেজ গার্ল, হাউ ওল্ড ওয়াজ দ্য লিটল কটেজ গার্ল, ছোট্ট মেয়েটি, ওই কুটির বাড়ির মেয়েটি সেটি, তার মানে তার বয়স কত ছিল, তার বয়স এই যে এখানে ছিল না, আই মেট আ লিটল কটেজ গার্ল শি ওয়াজ 8 years ওল্ড, মানে 8 বছর, 8 বছর বয়স ছিল। তাহলে আমরা কি লিখবো, দ্য লিটল কটেজ গার্ল ওয়াজ, দ্য লিটল কটেজ গার্ল ওয়াজ
8 years old। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের সিন। এবারে দেখো আনসিন দেওয়া আছে। দেখো আনসিনটা আমরা একটু পড়ি কি বলছে। কবির ওয়াজ বোর্ন অ্যাবাউট 500 years ago ইন বারাণসী। এখানে কবির যে আছে তার কথা বলা হচ্ছে, একজন মহান ব্যক্তি, তিনি কিনা 500 বছর আগে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, হি ওয়াজ এ মুসলিম ওয়েভার। ওয়েভার কথাটার মানে হচ্ছে তাঁতি, যারা ওই তাঁতের কাজ করে, অর্থাৎ শাড়ি বা অন্যান্য কাপড়ের জিনিস যারা বোনে তাদেরকে তাঁতি বলা হয়। তো তিনি একজন মুসলিম সম্প্রদায়ের তাঁতি ছিলেন। ঠিক আছে, হিজ টিচার ওয়াজ রামানন্দ স্বামী। তার যে শিক্ষক ছিলেন কে ছিলেন? রামানন্দ স্বামী। কবির গ্রিউ আপ টু বি আ ওয়াইজ ম্যান। কবির বড় হলেন আর কি, তিনি একজন জ্ঞানী মানুষ হিসেবে বড় হলেন। ঠিক আছে, হি লার্নড বোথ সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান। তিনি কি কি ভাষা শিখেছিলেন? সংস্কৃত এবং পার্সিয়ান দুটো ভাষায় কিন্তু তিনি শিখেছিলেন, তিনি জানতেন। হি রোট মেনি সংস অ্যান্ড পোয়েমস ইন হিন্দি। তিনি হিন্দি ভাষায় কিন্তু অনেকগুলো গান এবং অনেকগুলো কবিতা তিনি লিখেছিলেন। দ্য বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ টেগোর ট্রান্সলেটেড দেম ইন্টু ইংলিশ। কি বলছে? বাঙালি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই যে তার যে এই যে লেখাগুলো সংস অ্যান্ড পোয়েমস, অর্থাৎ তার যে গান এবং তার যে কবিতা, সেগুলোকে কিন্তু ইংরেজিতে তিনি কিন্তু অনুবাদ করেছিলেন। হি টট আস অ্যান ইম্পর্টেন্ট লেসন দ্যাট গড লাভস অল মেন ইকুয়ালি। আর তিনি কি আমাদের বুঝিয়েছিলেন, একটা শিক্ষা দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ শিক্ষা। লেসন কথাটার মানে হচ্ছে শিক্ষা, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তিনি অর্থাৎ এই কবির, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? তিনি শিক্ষা দিয়েছিলেন যে গড লাভস অল মেন ইকুয়ালি। মানে অর্থাৎ কি বলছে, মানে এখানে যে গড অর্থাৎ ঈশ্বর প্রত্যেকটা মানুষকে কিন্তু সমানভাবে তিনি ভালোবাসেন। ইভেন টুডে দেয়ার আর মেনি ফলোয়ার্স অফ কবির। মানে এখনো পর্যন্ত কবিরের কিন্তু অনেক বেশি ফলোয়ার অর্থাৎ অনুগামী কিন্তু এখনো আছে। ঠিক আছে, তো এইটুকুটাই দেওয়া আছে, আর কিছু নেই। এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে আমরা একটু করি, দেখো। ছোট আনসিন, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কবির টিচার, প্রথমে বলছে ট্রু অর ফলস করতে হবে, আর তার সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কবির টিচার ওয়াজ রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর ছিল, প্রথমেই দেওয়া আছে দেখো, হিজ টিচার ওয়াজ রামানন্দ স্বামী, তাহলে এটা হয়ে যাবে ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেব ওটা, হিজ টিচার ওয়াজ রামানন্দ স্বামী। ঠিক আছে, 2 নম্বর, কবির লার্নড নট অনলি সংস্কৃত বাট অলসো পার্সিয়ান। অর্থাৎ কবির শিখেছিলেন, কবির জানতেন শুধুমাত্র সংস্কৃত না, পার্সিয়ানও জানতেন। তাহলে এটা তো সত্যি, তাহলে এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেব? আমরা এই লাইনটা দিয়ে দেবো, হি লার্নড বোথ সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান। হি লার্নড বোথ সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান। হয়ে গেল। এবার কি অ্যান্সার করতে হবে, এগুলো তোমরা একটু খাতায় তুলে নাও। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য লেসন দ্যাট কবির টট আস? কোন শিক্ষাটা কবির আমাদের দিয়েছিলেন, যে এটাই তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন, যে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে কিন্তু সমানভাবে ভালোবাসেন। তাহলে এটা আমাদেরকে লিখতে হবে। বিয়ের দাগের প্রশ্নটার অ্যান্সার আমরা লিখব, কবির taught us an
ইম্পর্টেন্ট লেসন দ্যাট গড লাভস অল মেন ইকুয়ালি। প্রত্যেকটা মানুষকে কিন্তু ঈশ্বর সমানভাবে ভালোবাসেন। ঠিক আছে, হয়ে গেল তাহলে আনসিন, সিন আনসিন হয়ে গেল। এবার গ্রামারে চলে আসি। 4 দাগ। প্রথমে কি বলছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। হি টিচেস ইংলিশ, খুবই সোজা ভয়েস চেঞ্জ দেওয়া আছে। দেখো ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করতে হয়। প্রথমে আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হয়, অবজেক্টটা খুঁজে বের করতে হয়, আর এটা কোন টেন্সে লেখা আছে সেটা আমাদের কিন্তু আগে বুঝতে হয়। তো এখানে দেখো ভার্বটা এখানে টিচ আছে, টিচের পরে দেখো এস যোগ, ইএস যোগ করা আছে। তাহলে কোনো ভার্বের পরে যদি এস বা ইএস যোগ করা থাকে, তার মানে আমাদের এটা বুঝে নিতে হবে যে এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করি, তখন আমরা কি করি, আমরা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করি, এটা তো আমরা জানি ভয়েস চেঞ্জে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, ইংলিশ। তাহলে আমরা প্রথমে এটা ইংলিশ লিখবো, ইংলিশ। এরপরে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কিন্তু একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় বা হেল্পিং ভার্ব। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের হেল্পিং ভার্ব কি কি হতে পারে, অ্যাম, ইজ অথবা আর। এবারে এই সাবজেক্টটা অনুযায়ী, এটা অবজেক্ট ছিল, এই সাবজেক্ট অনুযায়ী আমরা কোন হেল্পিং ভার্বটা ইউজ করব। ইংলিশের পরে তো আমরা অ্যাম ইউজ করতে পারবো না, আর ইউজ করতে পারবো না, তাহলে ইজ, ইংলিশ ইজ, ইংলিশের পরে আমরা ইজটা ব্যবহার করব। আচ্ছা, এবার দেখো ভার্বটা আছে কি, এখানে দেখো টিচেস দেওয়া আছে, কিন্তু অরিজিনাল যে ভার্বটা সেটা তো টিচ, সেটা তো টিচ। আর এবার টিচের আমাদের কিন্তু থার্ড ফর্মটা জানতে হবে। তোমরা জানো ভার্বের 3টে ফর্ম হয়, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হয় পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা সংক্ষেপে 1 2 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম বলি। তাহলে টিচ, এটা হচ্ছে মূল ভার্বটা, এর থার্ড ফর্ম কি হয়ে যায়, টট হয়ে যায়। তাহলে ইংলিশ ইজ টট হয়ে যাবে। যখনই আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব, আমরা কিন্তু অলওয়েজ ভার্বের থার্ড ফর্মটা ইউজ করব। তাহলে ইংলিশ ইজ টট, এরপরে আমাদের কি দিতে হয়, বাই। আর এখানে যে সাবজেক্টটা সেটা হয়ে যায়, এখানে হি ছিল সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট, আর হিটা চলে যাবে ওইদিকে, যখনই অবজেক্ট হয়ে যাবে হিটা হয়ে যাবে হিম। তাহলে এটা আমাদের কি হলো, ভয়েস চেঞ্জ করার পরে ইংলিশ ইজ টট বাই হিম। ঠিক আছে, পরেরটা 2 নম্বরে কি আছে, লালটু ইজ ওয়ান অফ দ্য ড্যাশ বয়েজ ইন আওয়ার ভিলেজ। এখানে দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য গিভেন অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ। তো এখানে ডিগ্রিটা দেওয়া আছে ব্যাড, এর ডিগ্রি চেঞ্জ আমরা করব কোন ডিগ্রিতে যাব, পজিটিভ হবে নাকি কম্পারেটিভ হবে নাকি সুপারলেটিভ হবে। তো আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা অনেকেই জেনে থাকবে, যখনই আমরা অ্যাডজেক্টিভের আগে যখনই আমরা এই দা ওয়ার্ডটা দেখবো না, তখনই আমাদের বুঝে যেতে হবে যে এটাকে সুপারলেটিভে আছে বা এটাকে সুপারলেটিভে করতে হবে। তাহলে এবার দেখো এখানে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে ব্যাড, তাহলে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কি হয়, ব্যাড হয়ে যায় ওয়ার্স, ওয়ার্স্ট, অর্থাৎ কম্পারেটিভে ওয়ার্স আর সুপারলেটিভ হয়ে যায় ওয়ার্স্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ওয়ার্স্ট হবে, ওয়ার্স্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। এই যে ডিগ্রিগুলো, এগুলোর চার্টগুলো, এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, নয়তো আমরা কিন্তু করতে পারবো না। ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর আমাদের কিন্তু প্রপার ডিগ্রিগুলো, পজিটিভে কি হয়, কম্পারেটিভে কি হয়, সুপারলেটিভে কি হয়, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে ব্যাডটা, এর আমি কি বললাম, যেহেতু দা দেওয়া আছে মানে সুপারলেটিভে করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ওয়ার্স্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ঠিক আছে, এরপর 3 নম্বর প্রশ্নটা কি বলছে, why have you closed dash book, fill in the blank with appropriate possessive adjective। possessive adjective কোনগুলো হয়, my, your, তারপরে কি হয়, our, her, his, their, এগুলো হয়। তাহলে why have, এখানে এখানে you কে ইন্ডিকেট করা আছে, why have you,
তাহলে এখানে অবশ্যই কিন্তু ইউ রিলেটেড কিছু একটা থাকবে, তার মানে ইয়োর হবে। হোয়াই হ্যাভ ইউ ক্লোজড ইয়োর বুক? কেন তুমি তোমার বইটা বন্ধ করেছো? ইউ আছে, তাহলে যদি এখানে উই থাকতো তাহলে আবার হয়ে যেত। আচ্ছা, পরে 4 নম্বরটাতে কি বলছে? মিনা রিটার্নড ড্যাশ বুক ইন দ্য লাইব্রেরি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন। দেখো এখানে আহ, প্রশ্নটা ভুল হয়তো আছে, ভুলই আছে, কারণ পজেসিভ প্রোনাউন যখন আমরা করি, পজেসিভ প্রোনাউন কোনগুলো হয়? মাইন, ইয়োর্স, হার্স, দেয়ার্স, আওয়ার্স, এইগুলো হয়। যখন পজেসিভ প্রোনাউন আমরা ইউজ করব না, তারপরে কিন্তু কোনো নাউন থাকে না। এখানে দেখো মিনা রিটার্ন, এখানে যদি আমরা একটা পজেসিভ প্রোনাউন দিই, তারপরে এই দেখো এখানে বুক, এই নাউনটা কিন্তু রয়ে যাচ্ছে, এটা হয় না। এটা পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা হয়। এখানে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ দেওয়ার পরে বুক, এটা একটা নাউন, এটা কিন্তু রয়েছে। এখানে পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা পজেসিভ প্রোনাউন দিয়ে এখানে নাউন আমরা রাখতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু পজেসিভ প্রোনাউন হবে না। তাহলে মানে এখানে তোমরা এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভই করো। তাহলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে মিনা রিটার্নড, মিনার কথা বলা হচ্ছে, তাহলে এখানে হার বুক হয়ে যাবে। হার্স কিন্তু হলো না, পজেসিভ প্রোনাউন কিন্তু হলো না। পজেসিভ প্রোনাউন আমি কি বললাম আরেকবার বলছি, পজেসিভ প্রোনাউনের পরে কিন্তু কোনো নাউন থাকবে না। ঠিক আছে, তোমরা এর আগে স্কুলে আমি একটি ভিডিও বানিয়েছি, সেখানে তোমরা দেখবে পজেসিভ প্রোনাউনে কি হয়। ঠিক আছে, ওখানে একটা তোমাদের কোয়েশ্চেন ছিল পজেসিভ প্রোনাউনের। তাহলে এটাকে আমি পজেসিভ অ্যাডজেক্টিভই করলাম। আচ্ছা, লাস্ট, সরি, 2 আর 3 লিখে দিয়েছি। 5 নম্বরেরটা কি বলছে? হোয়াট ড্যাশ বিউটিফুল সাইট ইট ইজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তো এটা দেখো, এটা কোন সেন্টেন্সে আছে? এটা আছে এক্সক্লেমেটারি সেন্টেন্স। তো এখানে আমরা জানো এক্সক্লেমেটারি সেন্টেন্স একটা বিস্ময় একটা প্রকাশ হচ্ছে যে হোয়াট ড্যাশ বিউটিফুল সাইট ইট ইজ। তো এরকম যদি থাকে এখানে অলওয়েজ আমরা কিন্তু এ আর্টিকেলটা আমরা ব্যবহার করি, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ। ঠিক আছে, হয়ে গেল গ্রামার। এবারে লাস্ট একটা রাইটিং আছে, দেখো লাস্ট রাইটিংটা কি বলছে? ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ তুমি একটা বাগানে গিয়েছিলে, যেখানে কিনা ফুলের বাগান, অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ফুল ছিল। তো সেখানকার যে এনভায়রনমেন্টটা, সেখানকার যে দৃশ্যগুলো যেগুলো তুমি দেখেছো, তার কি এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে তুমি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখছো 70 ওয়ার্ডসের মধ্যে। ঠিক আছে, আর এখানে পয়েন্ট দেওয়া আছে, ইটস লোকেশন, এটা কোথায়, অবজেক্টস ইন দেয়ার, তুমি কি কি জিনিস সেখানে দেখেছো, টাইপস অফ ফ্লাওয়ার্স, কি ধরনের ফুল ছিল সেখানে, ইটস এফেক্ট অন ইউ, মানে এই যে তুমি বেড়াতে গিয়েছিলে পার্কের মধ্যে, একটা গার্ডেনের মধ্যে, এটা তোমার মধ্যে কি তোমার মধ্যে কি ফলস্বরূপ, এর মধ্যে কি হলো, কিছু পরিবর্তন হলো কিনা। ইটস সুইট মেমোরি দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার ইন ইউর মাইন্ড, মানে এর যে মধুর যে একটা তোমার স্মৃতি যেটা তোমার মধ্যে থাকবে, সেটা কিন্তু তোমার মাথার মধ্যে চিরস্থায়ী থাকবে, এটা বলতে চাইছে আর কি। তো এই সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি এটা লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো ইউজ করে তোমরা কিন্তু একটু খাতার মধ্যে তুলে নাও। আচ্ছা, এখানে ভুল করে 5 নম্বর স্কুলটাও আপলোড করা হয়ে গেছে। এটা আমি কোনো একদিন আবার একটা ভিডিও নিয়ে আসবো সলভ করে। এখানে দেখো তোমাদের জন্য আমি প্যারাগ্রাফটা লিখে দিছি, এটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। ঠিক আছে, দেখো এটা তোমাদের আশা করি ফার্স্ট যে মডেল কোশ্চেনটা ছিল ওখানেও মনে ছিল এটা। মাই ভিজিট টু আ গার্ডেন লাস্ট সানডে, আই ভিজিটেড আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন নিয়ার মাই হোম টাউন। এই যে লোকেশনটা ছিল কোথায়, আমার বাড়ির সামনাসামনি, মানে হোম টাউন মানে আমার যে শহর যেখানে থাকি তার সামনেই এটা একটা সুন্দর ফুলের বাগান, সেখানে আমি লাস্ট সানডে গিয়েছিলাম। আর ইট ওয়াজ লোকেটেড বিসাইড এ স্মল লেক, একটা ছোট্ট লেকের ধারে, লেক মানে হ্রদ পুকুর এগুলোকে বলে আর কি। তার সামনে এটা ছিল, অ্যান্ড সারাউন্ডেড বাই টল ট্রিজ, আর তার চারিপাশে কি লম্বা লম্বা গাছ ছিল। অ্যাজ আই এন্টার দ্য গার্ডেন, আমি যখন এই বাগানের ভেতরে ঢুকলাম, আই স নিট পাথওয়েজ, পরিষ্কার একদম রাস্তাগুলো আমি দেখতে পাচ্ছিলাম, গ্রিন লনস,
মানে ওই ফাঁকা যে জায়গাগুলো একদম সবুজে সবুজ ঘাসে ভরা আর কি, বেঞ্চেস অ্যান্ড আ ফাউন্টেন ইন দ্য মিডল, আর মাঝখানে আমি একটা ঝর্ণার মতো দেখতে পাচ্ছিলাম, ফাউন্টেন। দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ কালারফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস, এই যে কি কি ফুল আমি সেখানে দেখতে পেয়েছিলাম ওই বাগানটাতে, ফুল অফ কালারফুল ফ্লাওয়ার্স লাইক রোজ, গোলাপ, মেরিগোল্ডস, গাঁদা, লিলিজ, সানফ্লাওয়ার্স অ্যান্ড ডালিয়াস, ডালিয়া ফুল, সানফ্লাওয়ার ফুল, এইগুলো আমরা দেখছিলাম। বাটারফ্লাইজ অ্যান্ড বিজ ওয়ার হোভারিং ওভার দ্য ফ্লাওয়ার্স অ্যাডিং টু দ্য চার্ম, কি বাটারফ্লাইজ অর্থাৎ প্রজাপতি আর কি মৌমাছি, এরা কি উড়ে উড়ে বেড়াচ্ছিল ওই ফ্লাওয়ারগুলো, ফুলগুলোর চারিপাশে, যেটা কিনা ওখানে আরো সৌন্দর্য প্রদান করছিল। এমনিতেই সুন্দর ছিল ফুলের বাগান, সেটার উপরে আরো বেশি সৌন্দর্য কিন্তু প্রদান করছিল। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড ফ্র্যাগনেন্ট, সুগন্ধযুক্ত এয়ার ছিল এবং তরতাজা এয়ার, বাতাসটা। অ্যান্ড দ্য হোল প্লেস লুকড ভেরি পিসফুল, আর পুরো জায়গাটা প্রচণ্ড শান্তি পূর্ণ দেখাচ্ছিল। আই ফেল্ট রিল্যাক্সড, নিজেকে আমি রিল্যাক্সড মানে চাপমুক্ত অনুভব করছিলাম, অ্যান্ড হ্যাপি ওয়াইল ওয়াকিং দেয়ার, আর কি খুশি এবং খুবই খুশি হচ্ছিলাম আমি যখন হাঁটছিলাম, তখন আমাকে চাপমুক্ত এবং খুবই খুশি অনুভব হচ্ছিল। দ্য ভিজিট ওয়াজ রিফ্রেশিং, তরতাজাপূর্ণ ওই ভিজিটটা ছিল আমার যাওয়াটা। অ্যান্ড লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মাই মাইন্ড, আর যেটা কিনা একটা চিরস্থায়ী একটা কিন্তু ইমপ্রেশন, প্রভাব কিন্তু আমার মনের মধ্যে ফেলেছিল। ঠিক আছে, তো এইটুকুই রইলো। আর নেক্সট আমি অন্য আরেকটা পরের স্কুলটা নিয়ে আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ঠিক আছে।